বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 পদার্থের অবস্থা, এই অধ্যায়ের 4.1 কণার গতিতত্ত্ব সম্পর্কে জানব। তাই চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। আমরা জানি সকল ধরনের পদার্থই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই কণাগুলোকে আমরা অণু ও পরমাণু বলে থাকি। অর্থাৎ কখনো স্বাধীনভাবে চললে সেটা অণু হয় এবং পরাধীনভাবে চললে সেটা পরমাণু হয়। এখন কথা হচ্ছে এই কণার গতিতত্ত্ব, অর্থাৎ কণা যে কিভাবে চলাচল করে তার এই গতিটাকে নিয়ে যে তত্ত্ব বা জ্ঞান অনুসন্ধান, সেটাই কণার গতিতত্ত্ব। আমরা জানি যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা, অণু ও পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ সেটা হতে পারে কঠিন পদার্থ, তরল পদার্থ বা বায়বীয় পদার্থ, সকলেই ক্ষুদ্র অণু ও পরমাণু দ্বারা গঠিত। এই সমস্ত কণার গতিশক্তি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ তাপজনিত প্রভাব অণু ও পরমাণুর উপর রয়েছে। এছাড়াও আমরা কয়েকটা বিষয় মনে রাখি যেগুলো নিয়ামক বলা হয়। তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলোর কারণে কণার গতির পরিবর্তন হয়ে থাকে। এবং পদার্থটি কোন অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় থাকবে সেটি প্রভাবিত করে। তাই এটাকে বলা হয় প্রভাবক এক প্রকার। পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে এবং সে কারণে কণাগুলোর মাঝে এক ধরনের আন্তঃকণা আকর্ষণ, আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক শক্তি থাকে। যখন অণু হয় তখন আন্তঃআণবিক হয়, আর যখন পরমাণু হয় তখন আন্তঃপারমাণবিক। এইভাবে শক্তিগুলো বিরাজ থাকে। কণাগুলোর গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করার এই তত্ত্বকে গতিতত্ত্ব বলে। অর্থাৎ কণার আমরা গতিতত্ত্ব বলতে বুঝলাম অণু বা পরমাণুর যে কণাগুলো থাকে সেই কণাগুলোর কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় কিভাবে এদের কণাগুলোর গতিশক্তি থাকে, সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। কঠিন পদার্থের কণাগুলো মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, কারণ কঠিন পদার্থের যে কণাগুলো দিয়ে কঠিন পদার্থ তৈরি হয় সেগুলো খুব পরস্পরের কাছাকাছি থাকে, অর্থাৎ আন্তঃআণবিক ভাগ থাকে না বললেই চলে। ফলে কণাগুলোর তাদের নিজেদের মধ্যে খুব কাছাকাছি ঘনিষ্ঠভাবে অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না। যখন কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, অর্থাৎ তাপের ফলে কম্পনের সৃষ্টি হয়। যখন আরো বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে সেগুলো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থেকে নিজেদের খানিকটা মুক্ত করে কিছুটা গতিশক্তি লাভ করে। পদার্থের এই অবস্থা হচ্ছে তরল অবস্থা, অর্থাৎ কঠিন বস্তু যখন গলে তরল অবস্থায় পরিণত হয়। আমরা জানি যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। অর্থাৎ যে পাত্রে রাখা হয় তরল পদার্থ, সেই তরল পদার্থটা ওই পাত্রের আকারই ধারণ করে। এই অবস্থায় তরল পদার্থকে আরো বেশি তাপ দিলে কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে এবং তাদের গতিশক্তি বাড়তে থাকে এবং এই এক সময় গতিশক্তি এত বেশি বেড়ে যায় যে কণাগুলো তাদের নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি শুরু করে, অর্থাৎ এলোমেলো ভাবে যেদিক সেদিক ছোটাছুটি করে, তাই বলেছে বিক্ষিপ্ত ভাবে। এই অবস্থায় তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, যেটা 4.1 চিত্রে দেওয়া হয়েছে। প্রথম কঠিন বস্তু ছিল, যেটাকে তাপ দেওয়ার ফলে সেটা তরলে পরিণত হয় এবং কণাগুলোর মধ্যে কিছুটা ফাঁকা আরো বেশি সৃষ্টি হয় এবং গ্যাসীয় পদার্থে যখন 3 নম্বর ছবিতে দেখা হয়েছে তখন ফাঁকার পরিমাণ আরো বেড়ে যায়, তাই এগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। এগুলো তাপের প্রভাবে এমনটি হয়ে থাকে। আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তাদেরকে যে পাত্রে রাখা হয় কণাগুলো সেই আয়তনের পাত্রে ছোটাছুটি করতে থাকে। গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হওয়ার পর আরো তাপ প্রয়োগ করলে কণাগুলো তখন আরো বেশি ছোটাছুটি করতে থাকবে এবং কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকু ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।